আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। আমি আয়েশা বেগম, সিনিয়র শিক্ষিকা, বাংলা। আশা করি তোমরা করোনাকালীন সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ভালো আছো বাসায়। তো শিক্ষার্থীরা তোমরা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছ, নতুন ক্লাসে ভর্তি হয়েছ, নতুন বই পেয়েছ। তোমাদের আবারও শুভেচ্ছা এবং স্বাগতম নবম শ্রেণী। আমি আজ তোমাদের পাঠদান করব বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ প্রথম অধ্যায় থেকে। যেহেতু তোমরা নতুন ক্লাসে ভর্তি হয়েছ, শুরু থেকেই তোমাদের পাঠদান করতে হবে। প্রথম অধ্যায় থেকেই আমি তোমাদের আজকে পাঠদান করব। তো তোমাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, ব্যাকরণ এমন একটা বিষয় যেটি তুমি কোনো ক্লাস যদি মিস দাও, পরের ক্লাস কিন্তু তুমি পড়াটা বুঝতে পারবে না। এই জন্য বছরের শুরু থেকেই তোমরা ক্লাস ফলো করবে, পাশাপাশি বাসায় পর্যাপ্ত সময় আছে এখন, ব্যাকরণ বইটা রিডিং পড়বে, পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে। ব্যাকরণ হচ্ছে বোঝার জিনিস। তো রিডিং পড়ার কোনো বিকল্প নেই। রিডিং পড়বে, বোঝার চেষ্টা করবে, ক্লাসগুলো অনুসরণ করবে। শুরু থেকেই খুব মনোযোগ দিয়ে ক্লাস করবে। ক্লাস করার সময় তোমরা খাতা কলম রাখবে, যা কিছু দেখবে, যা কিছু শুনবে নোট করে ফেলবে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাংলা দ্বিতীয় পত্র ভাষা। বিষয় হচ্ছে, আজকের পাঠের বিষয় হচ্ছে ভাষা, যেটি কিনা মানুষের নিত্য প্রয়োজনীয় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাষা ছাড়া মানুষের জীবন অচল। ভাষা আমরা কেন ব্যবহার করি? মনের ভাবটা অন্যের কাছে প্রকাশ করার মাধ্যমেই হচ্ছে ভাষা। তো তোমরা তো ব্যাকরণ ছোট ক্লাস থেকে পড়ে আসছো, তোমরা অনেক কিছুই এর মধ্যে জেনেছ। ভাষা কাকে বলে সেটাও তোমরা জানো, তবুও আমি একটু বলছি। ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত মনের ভাব প্রকাশক এবং অর্থবোধক শব্দ সমষ্টি। মনের ভাব প্রকাশক, অর্থবোধক, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। তো এই ভাষাটা আমরা ব্যাকরণে যে ভাষাটার কথা বলবো সেটি হচ্ছে মানুষের ভাষা। অন্যান্য পশু পাখি তাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টি, নামই হচ্ছে ভাষা। তো ভাষার সংজ্ঞা তোমরা বুঝলে। আমাদের যে ভাষা সেটির নাম হচ্ছে বাংলা ভাষা। তোমরা জানো যে ভাষা নদীর মতো, কোথাও উৎপত্তি হয় আর সেটি নদীর মতো শাখা প্রশাখা মেলে মেলে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করে, ঠিক নদী যেমনটি করে। পাহাড়ে উৎপত্তি হয়, ডালু দিয়ে প্রবাহিত হয় এবং শাখা প্রশাখা মেলে মেলে বিস্তারিত হয়। তো ভাষাটা সেরকম। তো যেহেতু তোমরা ভাষা নিয়ে পড়বে, তো ভাষাটা কোত্থেকে এলো আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। আমাদের বাংলা ভাষার উৎপত্তি কোথায়? নদীর উৎপত্তি যেমন পর্বতের একদম শীর্ষে, ভাষারও সেরকম উৎপত্তি স্থল আছে। বাংলা ভাষাটার যে মূল ভাষা সেটির নাম ইন্দো ইউরোপীয় ভাষা, যেটি কিনা ইউরোপের একটি অংশে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 বছর আগে, এই সময়টা নিয়ে একটু মতান্তর আছে, তবে
আনুমানিক, এই জন্যই আমি বললাম 5000 খ্রিস্টপূর্বাব্দে ইউরোপের এক জায়গায় ইন্দো ইউরোপীয় ভাষা নামে একটি ভাষার উৎপত্তি হয়েছিল, যার একটি শাখা আমাদের এই ভারত উপমহাদেশের দিকে আসে, যার নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে প্রাচীন রূপ সেটি আমরা কোথায় দেখতে পাই? আমরা ধর্মীয় গ্রন্থে ঋগ্বেদে আমরা দেখতে পাই, যেটি কিনা সর্বসাধারণের কাছে বোধগম্য ছিল না। তো সর্বসাধারণের কাছে সেই ভাষাটিকে বোধগম্য করার জন্য পণ্ডিত ব্যক্তিবর্গ সেই ভাষাটিকে সংস্কার করেন, কিছুটা সহজ ভাষায় রূপান্তর করার চেষ্টা করেন, যা কিনা সংস্কৃত ভাষা নামে পরিচিত। যেহেতু তখন ব্যাপকভাবে পড়াশোনার ব্যবস্থা ছিল না, ভাষাটাও সেভাবে জনসাধারণের হাতে এসে পৌঁছতো না, তো সংস্কৃত ভাষাটাও জনসাধারণ বুঝতো না। তো বুঝতো না বলে তারা কি ভাষা ব্যবহার করতো না? প্রথমেই বলেছি, ভাষা ছাড়া মানুষের জীবন অচল। তারা ব্যবহার করত, তারা মুখে মুখে যে ভাষায় কথা বলতো সেগুলো হচ্ছে প্রাকৃত ভাষা। সংস্কৃত ভাষাটা শুধু লেখার কাজে ব্যবহার হতো, আর প্রাকৃত ভাষাটা আমাদের যেমন 64টা জেলায় 64 রকমের কথা আঞ্চলিক ভাষা আছে, সেই রকম এই ভারত উপমহাদেশে এক এক প্রদেশে এক এক ভাষার মৌখিক ভাষার প্রচলন ছিল, বিভিন্ন রকমের প্রাকৃত ভাষা ছিল। তো সেই প্রাকৃত ভাষার একটি অংশ, যেটি পশ্চিম ভারত বাংলাদেশ মিলে এই অংশটায় বিস্তার লাভ করেছে, সেটির নাম হচ্ছে বঙ্গকামরূপী ভাষার, প্রাকৃত ভাষারই একটি শাখা। সেই বঙ্গকামরূপী থেকেই আমাদের এই প্রিয় বাংলা ভাষার উৎপত্তি। আমরা গৌরবান্বিত, কারণ সারা বিশ্বব্যাপী এখন যেই ভাষাটিকে স্বীকৃতি দিয়েছে, গৌরবের সাথে যে ভাষাটি রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে, প্রাণ দিতে হয়েছে ভাষার অধিকার আদায়ের জন্য, এখন সেই ভাষাটিকে কেন্দ্র করেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এজন্য বাংলা ভাষাটাকে আমরা খুব, বাংলা ভাষাভাষী বলে আমরা খুব গৌরববোধ করতে পারি। তো তোমরা মোটামুটি বাংলা ভাষার উৎপত্তিটা জানলে। তো আমি বাকযন্ত্রের কথাটা এর আগেই বলেছি, আমরা যে যন্ত্রের সাহায্যে ভাষাটি ব্যবহার করি, আল্লাহ তাআলা আমাদের শরীরে সেই যন্ত্রটি দিয়েছেন, যে যন্ত্রটি সুশৃঙ্খলভাবে আমাদের শরীরে আছে, আমরা যা দ্বারা আওয়াজটা করি, অর্থবোধক আওয়াজ করতে পারি, সেটি কি? সেটির নামই হচ্ছে বাকযন্ত্র, কথা বলার যন্ত্র। সেটি কোত্থেকে শুরু? শরীরের ফুসফুস। তোমরা জানো ফুসফুস হচ্ছে স্পঞ্জের মতো, এখানে বাতাস ধারণ করে। সেই ফুসফুস থেকে বাতাস তাড়িত হয়ে যখন কণ্ঠে আসে, কণ্ঠে একটা যন্ত্র আছে যেটার নাম হচ্ছে স্বরতন্ত্রী। সেই স্বরতন্ত্রী মাধ্যমেই প্রথম ধ্বনিটার উৎপত্তি হয়। তারপর কণ্ঠমূল, কণ্ঠ, জিহ্বা, জিহ্বামূল, তালু, মূর্ধা, দাঁত, ঠোঁট পর্যন্ত এগুলি সবই হচ্ছে কথা বলার যন্ত্র, বাকযন্ত্র নামে পরিচিত। তাহলে বাকযন্ত্রগুলো কি? প্রথমত ফুসফুস থেকে আসে স্বরতন্ত্রী, বাতাসটা স্বরতন্ত্রী, তারপরে কণ্ঠমূল, কণ্ঠ, জিহ্বামূল,
জিহ্বা, তালু, মূর্ধা, দাঁত, তারপরে হচ্ছে ঠোঁট। ঠোঁট পর্যন্ত সবই হচ্ছে বাকযন্ত্রের অংশ। আমরা যে কথা বলি, বিভিন্ন রকমের ধ্বনি উচ্চারণ করি, সেগুলি এই যন্ত্রের মাধ্যমেই বিবর্তিত হয়। তো আশা করি তোমরা বাকযন্ত্রগুলোর নাম জানতে পেরেছ। তারপরে দেখো, এই যে আমাদের ভাষা সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুগবিভাগ। বাংলা ভাষার যে বিশাল সাহিত্য ভাণ্ডার, সেটি বিভিন্ন যুগে যুগে যে পরিবর্তন হয়েছে, বিকাশ লাভ করেছে, সেটিকে বিজ্ঞজন তিনটি যুগে ভাগ করেছে, সময়টাকে তিনটি যুগে ভাগ করেছে। প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ। মধ্যযুগ 1201 থেকে 1800। আধুনিক হচ্ছে 1801 থেকে বর্তমান। এই হচ্ছে বাংলা সাহিত্যের যুগবিভাগ, যেটি তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা আসি ভাষার যে বিভিন্ন রূপ। ভাষার বিভিন্ন রূপ, মূলত ভাষার রূপ দুটি। একটি হচ্ছে লেখার ভাষা, যাকে আমরা বলি লৌখিক, আরেকটি হচ্ছে মৌখিক ভাষা, যার সাহায্যে আমরা কথা বলি। কথা বলায় আমরা যে ভাষাটিকে ব্যবহার করি সেটি হচ্ছে মৌখিক। লেখার কাজে যেটি ব্যবহার করি সেটি হচ্ছে লৈখিক ভাষা। তো লৈখিক ভাষার আবার দুটি রূপ আছে। একটা হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষা। তো সাধু ভাষা এক সময় চলিত ভাষায় লেখার কাজটি হতো না, তখন চলিত ভাষাটাকে লেখার কাজে ব্যবহার করাটাকে অসম্মানজনক মনে করা হতো। লেখার কাজে শুধুমাত্র সাধু ভাষাটাকেই ব্যবহার হতো। এই যে যুগবিভাগ, যুগে যুগে কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি চলিত ভাষাই লেখে। সাধু ভাষায় খুব একটা লেখার কাজে ব্যবহৃত এখন আর হচ্ছে না, চলিত ভাষাই লেখা হয়। আচ্ছা, রূপের মধ্যে আমি 1 নম্বর বলেছি। 2 নম্বরটা হচ্ছে মৌখিক। মৌখিক ভাষা, যেটি আমরা কথা বলায় ব্যবহার করি। এটিরও দুটি রূপ আছে। মৌখিক ভাষারও দুটো রূপ আছে। একটা কি? একটা হচ্ছে চলিত। বর্তমানে এর সংস্কার হয়েছে প্রমিত ভাষা নামে, মানে একেবারে শিক্ষিত জন যে ভাষায় কথা বলে, ভাষার মৌখিক ভাষার শুদ্ধ রূপ। আরেকটি হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক, তোমরা জানো যে বাংলাদেশে 64টি জেলা আছে, প্রত্যেকের নিজস্ব ভাষা আছে, প্রতিটি জেলার নিজস্ব ভাষা আছে। তো
যে ভাষায় কথাই বলা হয়, কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বললে ডিস্ট্রিক্ট ভেদে মানুষ বুঝতে পারবে না। সেজন্য সমস্ত জেলার ভাষাগুলির একটি সুন্দর রূপ, অথবা এটাও বলা হয়ে থাকে যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় যে ভাষাটি প্রচলিত আছে সেটিরই একটি রূপান্তর হচ্ছে চলিত ভাষা বা প্রমিত ভাষা, যেটা কিনা শিক্ষিত জনসাধারণ মুখের কথায় ব্যবহৃত হয়, যাতে করে বাংলাদেশের সব মানুষ সেই ভাষাটিকে বুঝতে পারে। এই জন্য মৌখিক ভাষা হচ্ছে চলিত ভাষায়, আর অঞ্চলভেদে যেটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় ব্যবহৃত হয় সেটি হচ্ছে আঞ্চলিক ভাষা। তো ভাষার রূপ তোমরা জানতে পারলে। এবার আমি আসি সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য। তোমাদের বইতে 8টি পার্থক্যের কথা উল্লেখ করা আছে, তোমরা সেগুলি ভালো করে পড়বে। নিচের ক্লাসগুলি তো তোমরা এই ভাষার সাধু এবং চলিত ভাষার পার্থক্য পড়ে এসেছো, তারপরেও বিস্তারিতভাবে তোমাদের এই বর্তমানের বইটিতে দেয়া আছে। আমি সংক্ষেপে একটু বলি, সাধু এবং চলিত ভাষার পার্থক্য কী। সাধু এবং চলিত ভাষার পার্থক্য হচ্ছে ব্যাকরণের নিয়ম অনুসরণ করে সাধু ভাষা, চলিত ভাষা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে না, এটি পরিবর্তনশীল। সাধু ভাষা পরিবর্তন হয় না, চলিত ভাষা পরিবর্তনশীল। সময়ের ব্যবধানে ভাষা পরিবর্তিত হয়ে থাকে। এই চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে না। ক্রিয়াপদ এবং সর্বনাম পদ এই দুটির ক্ষেত্রে আমরা সাধু এবং চলিতের পার্থক্য বেশি বুঝতে পারি। ক্রিয়াপদ এবং সর্বনাম পদ বড় আকারে ব্যবহৃত হয় সাধু ভাষায়, ছোট আকারে ব্যবহৃত হয় চলিত ভাষায়। যেমন যাহারা, তাহারা, আমরা চলিত ভাষায় বলি যারা, তারা। তো এই পার্থক্য 3টা বলেছি, আরও 2-একটা বলি। যেমন সাধু ভাষায় তৎসম শব্দ, তৎসম হচ্ছে সংস্কৃত শব্দর ব্যবহার বেশি, সংস্কৃত বা তৎসম বা অর্ধতৎসমের ব্যবহার বেশি। আর চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার বেশি। নাটকের সংলাপ, কথা বলায় আমরা চলিত ভাষায় ব্যবহার করি। কথা বলতে বা নাটকের সংলাপে, বক্তৃতায় আমরা চলিত ভাষা ব্যবহার করি, সাধু ভাষা ব্যবহার করি না। সাধু ভাষা হচ্ছে ধীরগতি, আর চলিত ভাষা একটু দ্রুত লয়ে চলে, গতিশীল, পরিবর্তনশীল। তো সাধু এবং চলিত ভাষার পার্থক্য আরও বিস্তারিত তোমরা বইতে পড়ে নিও। সময়ের স্বল্পতার জন্য আমি সবটুকু এখানে বলতে পারছি না। তারপর আসি আমরা এতক্ষণ আমরা যা কিছু জেনেছি সেটি হচ্ছে ভাষা। একটি প্রশ্ন আসে, আগে ভাষা নাকি আগে ব্যাকরণ? উত্তর কি? অবশ্যই তোমরা জানো, আগে হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে মানুষের জন্মগত অর্জন। এই যে জন্মগত অর্জন ভাষা, সেই ভাষাটাকে সংস্কার করার জন্য, নিয়ম শৃঙ্খলায় আনার জন্য ব্যাকরণের তৈরি হয়েছে। তাহলে আগে ভাষা, পরে ব্যাকরণ। আমরা এখন ব্যাকরণ সম্পর্কে জানব। ব্যাকরণের সংজ্ঞা কি? ব্যাকরণ হচ্ছে সেই বই, যেই বই ভাষা নিয়ে কাজ করে। ভাষা নিয়ে কি করে? ভাষার যে বিভিন্ন উপাদান আছে, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ,
বাক্য ইত্যাদি ইত্যাদি। তো এই যে উপাদানগুলো, এগুলোর প্রকৃতি এবং স্বরূপ নির্ণয় বিশ্লেষণ করে। আর কি করে? এই যে বিভিন্ন উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক এবং প্রয়োগ বিধি দেখিয়ে দেয়, সঠিক নিয়মটা দেখিয়ে দেয়। তাইলে আমরা সুন্দর করে বলতে পারি যে ব্যাকরণ হচ্ছে যা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি এবং স্বরূপ বিচার বিশ্লেষণ করে এবং এদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে। সেই বইটি হচ্ছে ব্যাকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাকরণ কাকে বলে। এখন তোমাদের যে ব্যাকরণ বইটি, সেই বইয়ের একটা সূচিপত্র আছে। প্রথম দিকেই সূচিপত্র থাকে। সেই সূচিপত্র এই বিষয়টির অন্তর্ভুক্ত, মানে ব্যাকরণের আলোচ্য বিষয়। পুরা সূচিপত্রটা তোমাদের এক নজর দেখে নাও। এখানে বিভিন্ন অধ্যায় আছে, অধ্যায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিচ্ছেদ আছে। এগুলো কিন্তু পরিকল্পিত, এই সূচিপত্রটা পরিকল্পিত। তো ব্যাকরণের আলোচ্য বিষয় পুরা সূচিপত্র। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। কেন 4টি? কারণ হচ্ছে ভাষার মৌলিক উপাদান 4টি। এই ভাষার অংশ আমরা বলতে পারি 4টি অংশ। এই 4টি অংশকেই 4টি ভাগে ভাগ করে ব্যাকরণের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাকরণের ভাষার 4টি অংশ কি? ধ্বনি বা বর্ণ, শব্দ বা রূপ, বাক্য এবং অর্থ। এই 4টি অংশের উপর যে আলোচনা করে সেটি হচ্ছে এই 4টি ভাগ। আলোচ্য বিষয়কে 4টি ভাগে ভাগ করা হয়েছে। ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব হচ্ছে বইয়ের শুরু থেকে, প্রাথমিক কিছু আলোচনার পরেই ধ্বনিতত্ত্ব শুরু হয়। শুরু থেকে সন্ধি পর্যন্ত হচ্ছে ধ্বনিতত্ত্ব, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। তৃতীয় এবং চতুর্থ অধ্যায় কি নিয়ে কাজ করে? এখানে যেমন ধ্বনিতত্ত্বে ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করে, বিস্তারিত আলোচনা। ধ্বনিগুলির উৎপত্তি স্থান, ধ্বনি বর্ণ লেখার রূপ, বিভিন্ন বর্ণের লেখার পদ্ধতি, বর্ণগুলির প্রয়োগের পদ্ধতি, উচ্চারণের পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। তৃতীয় এবং চতুর্থ তেমনি শব্দ নিয়ে কাজ করে, শব্দ বা রূপতত্ত্ব। শব্দ বা রূপতত্ত্ব, শব্দ নিয়ে যার কাজ। তৃতীয় এবং চতুর্থ অধ্যায় বিস্তারিত আছে। বড় অংশটাই হচ্ছে রূপতত্ত্বের অংশ। যেমন পদ প্রকরণ, বিভিন্ন পদের ব্যবহার, কারক, সমাস ইত্যাদি ইত্যাদি। একদম দুটি অধ্যায় হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে শব্দ এবং রূপতত্ত্ব। এই সূচিপত্রটা তোমাদের জন্য, তোমাদের একটি সূচিপত্রটা নিয়েই একটি পাঠ্য বিষয়। এরপরে আছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের কাজ কি? বাক্য নিয়ে আলোচনা করা। কোন কোন পরিচ্ছেদগুলো বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত? বাক্য যেমন বাগধারা, বাক্য সংকোচন, উক্তি, বাচ্য ইত্যাদি। এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের, যেটি পুরা বাক্যকে নিয়ে কাজ করে। জ্যোতিচিহ্ন, এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে অর্থতত্ত্ব। যদিও বর্তমানের এই বইটিতে অর্থতত্ত্বের জন্য আলাদা কোনো অধ্যায় তোমাদের নেই, সেটি আগে ছিল। এখন অর্থতত্ত্বের বিষয়গুলো অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। অর্থতত্ত্বের বিষয়গুলো কি? সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ,
একই শব্দে বিভিন্ন অর্থে প্রয়োগ ইত্যাদি ইত্যাদি অর্থতত্ত্বের বিষয়। তো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ব্যাকরণের শুরুর দিকেই আমি যে সংক্ষিপ্ত আলোচনাটি দিয়েছি তোমরা অনেকখানি উপকৃত হবে, আরও বেশি উপকৃত হবে তোমরা যদি বইটি ভালো করে পড়ো এবং অনুসরণ করো, বোঝার চেষ্টা করো, তাইলে তোমরা আরও বেশি উপকৃত হবে। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমরা শুরু থেকেই পাঠে মনোনিবেশ করবে। করোনাকালীন সময়ের যে পরিচ্ছন্নতা, সামাজিক দূরত্ব, পারিবারিক সময়, ঘনিষ্ঠতা, পরিবারের লোকের সাথে, আপনজনদের সাথে ঘনিষ্ঠ সময় কাটানোর একটা সুযোগ তোমাদের আছে। তোমরা সব কিছু মেনটেন করে একটা সুশৃঙ্খল জীবনযাপন করবে। আর অবশ্যই তোমরা মাদক থেকে দূরে থাকবে। তোমাদের এই ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, সৃজনশীল কাজে অংশগ্রহণ করো। আল্লাহ সহায় হোক, তোমরা ভালো থাকো। নতুন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আল্লাহ হাফেজ।